বিনে পয়সায় কাঁঠাল পায়া যতই খুশি ততই খেলে, আবার নিজে দোষে নিজে বলে মুখে আঠা লাগাইয়া লাগাইয়া কি ফল খালি বাগানে যাইয়া। ও মন পাখি রে কি ফল খালি বাগানে জয়। কেমন আছেন বন্ধুরা? সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? একদম ঠিক ধরেছেন, আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে। আমি আজকে সকালবেলা এখানে এসেছি আমার ফটফটি নিয়ে, ওইখানে আমি দাঁড় করে রেখেছি আমার ফটফটি। আর আমি যাচ্ছিলাম এখন বিকেল 3টে বাজে, আমি যাচ্ছিলাম সোনাঝুরির হাটে। আর অতি পরিচিত রাস্তা থেকে অতি পরিচিত এই শালবনটা দেখলাম, এখানে ঢুকে পড়লাম। আর ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, কিন্তু ভিডিওটা শুরু হয়েছিল সকাল থেকে। তাহলে চলুন একটু পিছিয়ে যাই এবং সকাল থেকেই স্টার্ট করি। যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম ওরগ্রাম। দাদা ওরগ্রাম তো এটা? হ্যাঁ, ওরগ্রামে এসেছি। আর এখান থেকে সোজা গেলে 30 কিলোমিটার গেলে পড়বে বোলপুর। আর আমি চলতে চলতে বাইকটা এক জায়গায় থামিয়েছি। আর এই দোকানটা বেশ ভালো লাগলো দেখে, এই দোকানটায় দেখে দাঁড়িয়ে পড়লাম। একটু খাওয়া দাওয়া করে নিই সকালে, তারপর আবার চলতে থাকবো। দাদা কী আছে খাবার? খাবার ডিম টোস্ট হবে, ঘুগনি মুড়ি হবে। ডিম টোস্ট ঘুগনি মুড়ি, আচ্ছা। সেদ্ধ হবে, আমলেট হবে। তাহলে একটা ডিম টোস্ট করে দিন, একটা চা। আচ্ছা ঠিক আছে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন প্রায় ঘড়িতে বাজে 6টা বাজে 10, একদম অন্ধকার, সবে আলো ফুটছে, সেই সময় বেরিয়েছি। আর 120 কিলোমিটার চালিয়ে দিয়েছি বাড়ি থেকে। আমার বাড়ি থেকে বোলপুর 150 কিলোমিটার, 120 হয়ে গেছে, আর 30 চললেই হয়ে যাবে। আর ব্রেকফাস্টে ডিম টোস্ট। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম ভেদিয়া। এবং এই ভেদিয়ায় অজয় নদের ওপর একটু সেতু আছে, সেই সেতু দেখেই আমি দাঁড়ালাম। এ দেখুন লেখা আছে ভেদিয়ায় অজয় নদের ওপর সেতু। এবং এই সেতু নির্মাণ কার্য শুরু হয়েছিল 1996 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময়। ওই দিকটায় যাই। এই সেতুটির নাম অবন সেতু। এ দেখুন, সেতুটির নাম অবন সেতু, অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে। এবং 2002 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বোধদেব ভট্টাচার্যের সময় এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। আপনারা দেখে বুঝতে পারছেন আমি আছি ভারত সেবাশ্রমে। এখানে কতগুলো কচিকাচাকে আমরা পেয়ে গেছি। আর আজকে সারাদিনটা আমি এখানে থাকবো, আগামীকালও থাকবো। জয়। এই হলো আজকে আমার রাতের ঠিকানা। আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিই একবার। বললো এই বিল্ডিংটা নতুন হয়েছে, এইখানে একটা রুম দিল আমাকে।
এখানে অনেকগুলো রুম আছে, তার মধ্যে এই রুমটা আমাকে দিয়েছে। এই যে এগুলো মোটামুটি বেড, এসি তো রয়েছে গরমকালের জন্য, এখন এসি লাগবে না। আর আমাকে জিজ্ঞেস করলো গিজার লাগবে কিনা, আমি বললাম গরম জল তো আমার লাগবেই। এই যে বাথরুম, আর এই হলো গিজার। এই রুমটির ভাড়া নিল 600 টাকা। ঘর নিয়ে নিয়েছি, আপনাদেরকে আগেই দেখালাম। আর প্রসাদের কুপনও আমি নিয়ে নিয়েছি, দুপুরে খাবারের কুপন। এই দেখুন, এই যে খাবারের কুপন 80 টাকা, আর দুপুরের সময়টা হচ্ছে 12:30 থেকে 1:30 পর্যন্ত। আর এই মন্দির থেকে ঠিক একটু এগিয়ে এলেই এখানে একটা ছাত্রাবাস আছে। এই ছাত্রাবাসের নিচেই একদম একটা মেস রয়েছে, এই মেসেই খাবারটা দেওয়া হয় 12:30 থেকে 1:30 পর্যন্ত। ঘরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই ঘরে 12:30 বাজে, এক্ষুনি দেওয়া শুরু হবে খাবার। নমস্কার, আমার নাম মুশারউদ্দিন। আমার নাম্বার হচ্ছে 8250643671। আর আমাদের কাকাবাবু হচ্ছে পুরনো গাইড বোটের শান্তিনিকেতন আউটসাইড। আর ভারত সেবাশ্রম সঙ্গের সামনে এলে ওনাদেরকে সবাইকে পাবেন। হ্যাঁ, যাকে ইচ্ছে হবে, যাকে ভালো লাগবে, যার মুখটা ভালো লাগবে তাদেরকে বুক করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন এসেছি রামকানাই পাটবাড়িতে। এখান থেকে অল্পই দূরত্ব, এখানে যাব। আর এই যে কাচুদাকে দেখতে পাচ্ছেন, ভারত সেবাশ্রম সঙ্গের সামনে থেকে অটো চালান, ওনাকে পেয়েছি। আর ওনাকে পাকড়াও করে আমি এই বাইকে করে নিয়ে এসেছি। উনি আমাকে এই পথে নিয়ে এলেন, বললেন যে এখানটায় চলুন, জায়গাটা ভালো হবে। তাহলে যাওয়া যাক এদিকে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। রামকানাই ছিলেন গৌরাঙ্গ মহাপুর যে 5 বৎসর দ্বাদশ গোপালের অন্যতম ধনঞ্জয় পণ্ডিত। ধনঞ্জয় পণ্ডিতের পুত্র যদু চৈতন্য, যদু চৈতন্যের কনিষ্ঠ পুত্র রামকানাই। আচ্ছা, আর এখানে বিগ্রহ হিসাবে কাকে পুজো করা হচ্ছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। হ্যাঁ, রাধারানী গোপালকে, তার সঙ্গে শালগ্রাম শিলা আছে। আর এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়? রামকানাই ঠাকুর ধরো প্রায় 500 বছরের কাছাকাছি ওঠে, 450 বছরের উপর। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু থেকে 2 পুরুষ ধরে নিতে পারো। গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর ধনঞ্জয় পণ্ডিত, তারপর রামকানাই। এই তমাল বৃক্ষটি রামকানাই ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন, যেটা আমাকে ঠাকুরমশাই বললেন। এখন গাছের পাতা নেই, কিন্তু গাছটি এখনো জীবিত। এরপর বোলপুর শহরে ঘুরতে ঘুরতে চলে এলাম ক্যাম্পাসের উপাসনা গৃহের কাছে। 1891 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় তৈরি হয় এই উপাসনা গৃহ। লন্ডনে দ্য ক্রিস্টাল প্যালেসের তারা অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গৃহটি নির্মাণ করেছিলেন, যা সাধারণত কাচ মন্দির বলে পরিচিত। কিন্তু সত্যি কি এই গৃহ কোনো মন্দির, নাকি জীবনচর্চায় একটি উচ্চতর বোধ জাগরিত করাই ছিল এর উদ্দেশ্য? শান্তিনিকেতনের সামনে দিয়ে যাচ্ছিলাম, ক্যাম্পাসের সামনে দিয়ে। আর এই দাদার সাথে দেখা হলো। দাদা রাবড়ি এবং দই বিক্রি করছেন। তো আমি একটু দই খেয়ে দেখি কেমন। দাদা কত করে দাদা? 20 টাকা দিন দেখি। দই ভালো ভালো ভালো, একটু মিষ্টিটা কম আছে, টক একটু টক ভাব আছে।
আমি সোনাঝুরির হাটের কাছে এলাম, আর সোনাঝুরির হাটের কাছে এসে আমার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এটা একটা ফরেস্ট ল্যান্ড, বনভূমি। হাটের কাছে চলে এসেছি, কোথা দিয়ে স্টার্ট করবো বুঝতে পারছি না, একদম মাঝামাঝি এসে দাঁড়ালাম। এখান দিয়ে স্টার্ট করা যাক। এই হলো ডোকরা শিল্প, এটা শান্তিনিকেতনেরই বলছে ডোকরা শিল্প। কচ্ছপ, ও মন পাখি রে কি ফলে খালি বাগানে যাই, ও মন পাখি রে কি ফলে খালি বাগানে যাই। ওই বাগানের পচা ফল খায়া গেলি রসাতল, ওই বাগানের পচা ফল খায়া গেলি রসাতল। দিনের দিনের হলি দুর্বল দেখলি না ভাবিয়া রে কি ফল খালি বাগানে যাই, ও মন পাখি রে কি ফল খালি বাগানে যাই। রসে ভরা বিধান তাও তো পাখি খেলি নাই, আমার লাল টুকটুকা পেয়ারা পায়া রইলি ভুলিয়া রে কি ফল খালি বাগানে যাই, ও মন পাখি রে কি ফল খালি বাগানে যাই। মেলায় যা দেখছি তাই কিনতে ইচ্ছে করছে। অনেকগুলো জামা দেখলাম, জামা কিনতে ইচ্ছে হলো, ব্যাগ দেখলাম, ব্যাগ কিনতে ইচ্ছে হলো। কিছু না কিছু কিনে তো বাড়ি যাবই। এখনও বাছাবাছির পর্ব চলছে, দেখি কি কেনা যায়। তাহলে বন্ধুরা দেখলেন আপনারা সোনাঝুরির হাট কীরকম হয়। এখন তো প্রায় সপ্তাহের প্রতিদিনই বসে, আগে শনিবার করে হতো। এখন মানুষও আসেন এখানে বেড়াতে, আর মেলাটাও, এই হাটটাও প্রতিদিন বসে। দিনের একদম শেষ প্রান্ত এবং চলে এসেছি কোপাই নদীর তীরে। বেশ ভালো লাগে, আমি যেখানে যেখানেই যাই দিনের শেষ সময়টা নদীর ধারে বসে থাকতে খুব ভালো লাগে। আর সূর্যাস্ত দেখতে পেলে তো আরও বেশি ভালো, কিন্তু সূর্যাস্ত দেখতে পেলাম না, আর কি হলো না। অনেকক্ষণ সময় সোনাঝুরির হাটেই কেটে গেছে। নদী সবসময় আমার প্রিয় একটা জায়গা, আর কোপাই নদীতে এসছি, তার জলে তো একটু হাত দেবই।
ওদিকে আবর্জনা পড়ে আছে ব্রিজের নিচে, এখানে যত ময়লা পড়ে আছে, বোতল প্লাস্টিক সমস্ত কিছু। এত ট্যুরিস্ট এখানে আসে, ট্যুরিস্টের চাপ এত বেশি এখানে, জায়গাগুলো একটু সংস্কার করলে আরও দেখতে ভালো লাগে। ভবরঙ্গে থাকি মোজে ভবগারায় নাই আমার হৃদয় মাঝে ভবরঙ্গে থাকি মোজে গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ভারত সেবাশ্রম থেকে। কালকে আপনাদেরকে যেই ঘরটা দেখিয়েছিলাম সেই ঘরে আমি রাত্রিবেলা থাকিনি, আমার ঘরটা পছন্দ হয়নি বলে আমি বলেছিলাম ওনাদেরকে, ওনারা ঘরটা চেঞ্জ করে দেয় আর এই নতুন বিল্ডিংটায় আমাকে একটা ঘর দেওয়া হয়। সেই ঘরটা আপনাদেরকে দেখাবো। আপাতত সকালবেলার পরিবেশ এইরকম, এখানটায় শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর পরিবেশ। সকালবেলা একটু চায়ের দরকার হয়, চা খেতে হবে। আর এটা 3 তলায় দাঁড়িয়েছি আমি, তাই জন্য খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন তাহলে আগে নিচে যাওয়া যাক। ওই দেখুন আমার বাইক দাঁড়িয়ে আছে ডান দিকে, ওখানটায় রেখেছি কালকে রাতে। দেখি গিয়ে কি অবস্থা, ঠান্ডায় স্টার্ট হয় কি হয় না। আর এই যে বিল্ডিংটা এইরকম, আর একটু পরে দেখাবো আপনাদেরকে, পুরোটাই শ্যুট করব। এই দেখুন আমার ফটফটি, এটা নিয়ে আমি এসেছি। আর কি দারুণ পারফরমেন্স করেছে গাড়িটা, সত্যি এত সুন্দর স্মুথলি এসছি আমি। আর সত্যি মানে বাইক নিয়ে আসার সুবিধাটা হলো এখানে যে এই জায়গাটা পুরো একদম বাইক নিয়ে আমি একদম তন্ন করে ঘুরেছি। এই দেখুন ভারত সেবাশ্রম সংঘের ভেতরে একটি ITI কলেজ আছে, আর এখানে সে সমস্ত ছাত্রদের ব্যায়াম চলছে একদম মন্দিরের সামনে সকাল সকাল। দারুণ ব্যাপার না? চা খেতে হলে মন্দির প্রাঙ্গণের বাইরে বেরোবেন, আর এখানে 2-3টে দোকানও আছে, এই দোকান থেকে চা খেয়ে নেবেন। আমিও যাই একটু বাইরে বেরোই, সকালবেলা চায়ের দরকার হয় খুব। এই দেখুন মন্দির থেকে বেরোতেই একটা চায়ের দোকান পেলাম, আর চায়ের দোকানে সকালবেলার একদম চা। এই যে দাদা কালো সব ক্যামেরা করেছে, ঠাকুরের ছবি তুলেছে, আমি ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে যেমন আমি আমার থাকার অভিজ্ঞতা, খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করি, এই ভিডিওতে আমি তাই করব। আমাকে যে ঘরটা প্রথমে দেওয়া হয়েছিল ঠিক ওই পাশের একটা বিল্ডিংয়ে, আমি বলেছিলাম ওনাদেরকে যে ঘরটা আমার পছন্দ হয়নি, তো ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ঘরটা চেঞ্জ করে দেয় এবং ওই ধর্মশালায় একটি 3 তলায় একটি ঘর দেয়। ঘরটা অসাধারণ সুন্দর, ঝকঝকে, একদম পরিষ্কার ছিল। আর ঘরটির আমার থেকে ঘরটির ভাড়া নিয়েছিল 600 টাকা, কিন্তু পরে যখন ঘরটি চেঞ্জ করে দেয় তার জন্য এক্সট্রা কোনো আমার জন্য পয়সা নেয়নি, কেননা যেই ঘরটায় আমি ছিলাম সেই ঘরটির ভাড়া কিন্তু 600 টাকা নয়, আরও বেশি। তো এই থাকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই ভালো ছিল। খাওয়ার অভিজ্ঞতা কেমন সেটা আপনাদেরকে জানাই। সকালবেলা ব্রেকফাস্টে এখানে 50 টাকা খরচ, দুপুরবেলা লাঞ্চের জন্য 80 টাকা এবং রাতের জন্য 70 টাকা। দুপুরবেলা যে লাঞ্চটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। ছিল ভাত, শাক, ঘি, ডাল, আলুর একটি তরকারি, পনিরের তরকারি, আর টক দই, চাটনি। তারা বুঝতেই পারছেন 80 টাকায় কত কিছু ওনারা পরিবেশন করেছেন। আর রাতে ছিল রুটি, তরকারি, 2 রকমের সবজি ছিল, একটা কলার তরকারি আলু আর কলা দিয়ে, আর একটি 5 মিশালি সবজি ছিল, আর তার সঙ্গে 1 গ্লাস করে দুধ। তো আমি এটুকুই বলবো যে এখানকার খাবারও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মূল মন্দিরের অফিস ঘরের ঠিক পেছনেই রয়েছে এনাদের রন্ধনশালা, সেটা একবার আপনাদের দেখাই।
এই দেখুন কত বড় উনুনে রান্না হচ্ছে। এই যে সকালের জলখাবার হয়তো রান্না হচ্ছে এখন। এটা কি সকালের জলখাবারের জন্য? আচ্ছা, কি আলুর তরকারি? কি তরকারি হচ্ছে এটা? ঘুগনি? ঘুগনি আর রুটি। আর এখানে দুপুরের জন্য ভাত হবে। এখানে ভাত হবে। দেখুন উনুনটা একবার সাইজটা দেখুন কত বড়। এই যে অনেকটা বড় আমাদের রান্নাঘর। অনেক বন্ধুরাই কমেন্ট করে বলেছিলেন যে আমি বেশি বেশি করে নাকি প্রশংসা করছি খাবারের, থাকার জায়গায়। আসলে তা নয় ব্যাপারটা। আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, যে ধরনের খাবার আমি পাচ্ছি, যে ধরনের থাকার জায়গা বা ব্যবহার আমি পাচ্ছি, সেটাই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরছি। আমি কোনো কিছু এক্সট্রা বাড়িয়ে কিন্তু বলিনি। চলুন ঘরটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। যে ঘরটা আমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, 308 নম্বর রুম, 3 তলা এটা। ঘরে প্রবেশ করতেই বিশাল বড় বড় দুটো বেড, দুজন 4জন আরাম করে শোয়া যাবে, 6জনও হতে পারে ঘরটায়। আর এইখানে একটি আলনা রয়েছে, আমার জামা কাপড় সব রয়েছে এখানে। টেবিল দেখুন, জিনিসপত্র সব চার্জ হচ্ছে। হেলমেট রেখে দিয়েছি আমি। বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে শীতের জন্য গরম জলের ব্যবস্থা আছে, বেসিন, একটা আয়না, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ঠিকঠাক মনে হয়েছে। আর এইখানে একটি ছোট্ট ব্যালকনি রয়েছে, যেটা খুললেই এই রকম ভিউ। ওইখানটায় গোশালা রয়েছে, আর গোশালার জন্য যে ব্যবহৃত বিচুলিগুলো সব ওখানে স্টক করা রয়েছে। কালকে আমি প্রথমে ওই বিল্ডিংটায় ছিলাম, ওই বিল্ডিংটা আমাকে ঘর দেওয়া হয়েছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আমি ওনাদেরকে বলার পরে ওনারা চেঞ্জ করে এই বিল্ডিংটায় আমাকে দেয় এই ঘরটা। দেখুন ঘর থেকে বেরিয়ে আসার পরই একটা বড় একটা প্রশস্ত বারান্দা। এই বারান্দাতে চেয়ার নিয়ে অনেকক্ষণ বসে থাকুন, এই রকম ভিউ দেখুন, বেশ ভালোই লাগবে। আর শান্তিনিকেতন বোলপুর এলে আপনারা চেষ্টা করবেন আগেভাগে বুকিং করার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানকার যে থাকার যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনাকে খুব আনন্দ দেবে, কারণ এখানকার পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ। ওখানে সন্ধ্যাবেলা হলেই আরতি হয়, পূজা অর্চনা হয়, সুন্দর পরিবেশ এখানকার। কালকে সোনাঝুরির হাট থেকে একটু বেশি কেনাকাটা হয়ে গেছে, ব্যাগটা এত মোটা হয়ে গেছে, একটু কোনো জায়গা নেই আর। এখন এটাই সবথেকে বড় টাস্ক, ব্যাগটাকে বাঁধবো কী করে। দেখি, চেষ্টা করে তো দেখতেই হবে। কোনো রকমে সেট করলাম ব্যাগটাকে, একটু জায়গা নেই, মনে হচ্ছে আরেকটা ব্যাগ কিনতেই হবে আজকে। চলুন তাহলে ব্রেকফাস্ট করবো এখান থেকে আর বেরিয়ে যাবো। অল সেট, বাইক সেট হয়ে গেছে আর ব্যাগপত্র বাঁধা হয়ে গেল। আর এই সকালবেলা কুপন নিয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্টের কুপন 50 টাকা। চলুন ব্রেকফাস্টটাও করে নেওয়া যাক। দেখুন সকালের ব্রেকফাস্ট, রুটি আর ঘুগনি। বন্ধুরা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এখন বেরিয়ে যাবো এখান থেকে। ব্রেকফাস্টও করে নিয়েছি। আর কালকে রুমের জন্য যে রসিদ দিয়েছিলেন এনারা, এই যে রসিদ, সেই রসিদে ফোন নাম্বার আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি আসেন এখানে ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। চলুন তাহলে এখান থেকে যাওয়া যাক কঙ্কালীতলা। ভালোই লাগছে বাইকটা এনে, বীরভূমের রাস্তায় রাস্তায় ওদিকে গদিকে বাইক নিয়ে ঘুরছি, বেশ একটা আনন্দ অনুভব হচ্ছে। 51 সতীপীঠের এক পীঠ কঙ্কালীতলায় চলে এসেছি। আর আসা মাত্রই বাইকটা পার্কিং করতে হবে, ওইখানে রেখে দিয়েছি বাইকটা, ওই ফলের জুসের দোকানের ওখানে। আর এই দাদার দোকান থেকে একটু জল খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো জল না খেয়ে খাচ্ছি ফলের রস। আর বাইকটা আর হেলমেটটা, জিনিসপত্রগুলো রাখারও একটা উদ্দেশ্য ছিল, সেই জন্য ওনার কাছ থেকেই ফলের রসটা নিলাম। কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আর এখানে মন্দিরের ঢোকার আগে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। দেখুন কত দোকান এখানে,
আর ওইখানটায় হচ্ছে মন্দির। বন্ধুরা এই দেখুন কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভিড় আজকে। আর একটা বাটাও নিয়েছি, জানি না পুজো দেবো কিনা আমি, কেননা এত ভিড়, আমাকে যেতে হবে আবার অনেকটা পথ এখান থেকে, তাই পুজো দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু বাটা তো নিলাম। আর এই হলো মন্দির প্রাঙ্গণ, দেখে নিন। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা লাইন দিতে হলো। প্রথমে ভেবেছিলাম যে পুজো দেবো না, চলে যাব, আর অনেকক্ষণ সময় লেগে যাবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল, প্রায় আধা ঘন্টার মধ্যে হয়ে গেল। আর পুজো দিয়ে বেশ ভালো লাগছে। এখানে একটা, যেহেতু একটা সতীপীঠ, তাই সবসময় একটা পজিটিভ এনার্জি চারিদিকে কাজ করছে, সেটা অনুভব করা যায় এখানে এলেই। খুব ভালো লাগছে এখন। আর এখন আমি একটু ঘুরে দেখি এই আশপাশটা। এই যে দিদির দোকান থেকে শেষ পর্যন্ত একটা ব্যাগ নিতেই হলো, কারণ আমার ব্যাগে একটুও জায়গা নেই। অন্তত এই ব্যাগটা নিলে কিছু জিনিস আমি আবার এই ব্যাগে ভরতে পারবো। আর সত্যি কথা বলতে কি, কালকে পছন্দও হয়েছিল না, আমার ইচ্ছে হচ্ছিল, তাই খরচা করেই দিলাম। বন্ধুরা এই যে আপনারা মায়ের মন্দির দেখছেন, এই মন্দিরের ঠিক ঈশান কোণ, এটা হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণেই রয়েছে সেই কুণ্ড। পৌরাণিক ইতিহাস অনুসারে এইখানেই মায়ের কাখাল বা কোমর পড়েছিল, যেটা পরবর্তী সময়ে জলে পরিপূর্ণ হয়ে এই কুণ্ডের সৃষ্টি করে। প্রথমে অবশ্যই শুধু কুণ্ডটাই ছিল, পরবর্তী সময়ে এখানে মন্দির নির্মিত হয়। এই হলো কোপাই নদী, খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু নদীর এই বুকটায় চড়া পড়ে গেছে, নোংরা আবর্জনাও ফেলেছে মানুষজন এখানটায় প্রচুর পরিমাণে, প্লাস্টিক থেকে শুরু করে বোতল আমি দেখতে পাচ্ছি। যাই, পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির প্রাঙ্গণ ঘোরা হয়ে গেছে, অনেকক্ষণ সময় হয়ে গেল। এবার এখান থেকে যাওয়া যাক। এবার যাব রূপপুর। চলুন রূপপুর যাওয়া যাক। আর এই দেখুন, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। প্রায় 1 ঘন্টা কাটালাম এখানে, এবার বেরিয়ে যাওয়ার পালা। 12টা বাজে, আমাকে যেতে হবে আরেকটি জায়গায়, তাহলে বেরোই চলুন এখান থেকে বন্ধুরা। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এখান থেকে শুরু করব নতুন একটি ভিডিও। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এখানে শেষ করছি। জয় মা কঙ্কালী। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।